আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি হায়ার স্টাডির জন্য, সেটি মাস্টার্স বা পিএইচডি যেটাই হোক না কেন, আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার সেটি প্রয়োজন হবে। আর সেটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার্স। আর এই রেকমেন্ডেশন লেটার হায়ার স্টাডির জার্নিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই রেকমেন্ডেশন লেটার আপনি কার কাছে চাইবেন, কীভাবেই বা চাইবেন? এছাড়া যখন আপনি অনলাইন পোর্টালের মাধ্যমে রেকমেন্ডেশন লেটার সাবমিট করতে চাইবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, তখন সেটি কিভাবে অ্যাপ্রোচ করবেন আপনার প্রফেসরের কাছে, যিনি আপনাকে রেকমেন্ডেশন লেটার দিয়ে থাকবেন। আজকের এই পুরো ভিডিও জুড়েই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো দেখতে থাকুন। রেকমেন্ডেশন লেটার মানে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা করেছেন, সেটা ব্যাচেলর হতে পারে বা মাস্টার্স, সেই ইউনিভার্সিটির প্রফেসর আপনার জন্য একটি লিখিত আকারে চিঠি পাঠাবে আপনি যে ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে চাচ্ছেন, এবং সেটি হচ্ছে একটা স্বীকৃতি স্বরূপ। সেই শিক্ষক আপনার সম্পর্কে স্বীকৃতি দেবে যে আপনি আসলে কেমন স্টুডেন্ট, আপনার গবেষণার ধরন কি, বা আপনি আসলেই গবেষণায় আগ্রহী কি না, এই বিষয়গুলো। তো রেকমেন্ডেশন লেটার কারা দিতে পারবে? সর্বপ্রথমেই যার কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিলে আপনার জন্য বেস্ট হবে, সেটা হচ্ছে আপনার থিসিস সুপারভাইজার। তার মানে আপনি ব্যাচেলরে অথবা মাস্টার্সে যে থিসিস করেছেন, সেটি যার সুপারভিশনে আপনি সম্পন্ন করেছেন, তার রেকমেন্ডেশন লেটার সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে। এছাড়া আপনি যখন আপনার স্টাডির সময় বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন, সেই কোর্সের যে ইনস্ট্রাক্টর থাকে বা যে প্রফেসর সেই কোর্স নিয়েছেন আপনার ক্লাসে, তিনিও আপনাকে রেকমেন্ডেশন লেটার দিতে পারেন। এছাড়া থিসিস বাদে আপনি যদি কোনো প্রজেক্ট করে থাকেন, তাহলে সেই প্রজেক্টের যে মেন্টর ছিলেন, তিনিও আপনাকে রেকমেন্ডেশন লেটার দিতে পারেন। এছাড়া আপনি স্টাডি শেষ করে যখন কোনো একটি জবে গেলেন, আপনার যে বস রয়েছে, আপনি যেখানে জব করেন, সেই বস তিনিও রেকমেন্ডেশন লেটার দিয়ে থাকতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তিনি আপনাকে রেকমেন্ডেশন লেটার দিয়ে সবচেয়ে ভালো হয় যিনি আপনাকে পার্সোনালি খুব ভালোভাবে চিনেন এবং আপনার গবেষণার যে ইন্টারেস্ট আছে সেই সম্পর্কেও তিনি বেশ ধারণা রাখেন আপনার সম্পর্কে, এবং আপনার সম্পর্কে বাস্তব কিছু ব্যাপার এবং পজিটিভ কিছু লেখার জন্য তিনি রাজি থাকবেন। তো আপনি আসলে কিভাবে অনুরোধ করতে পারেন আপনার প্রফেসরকে বা আপনার বসকে রেকমেন্ডেশন লেটার দেওয়ার জন্য? দুটো ওয়ে হতে পারে। প্রথমত আপনি একটি ইমেল করতে পারেন তাকে। এখন যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটে আপনি একটি ইমেল তৈরি করতে পারেন এবং তাকে সেই ইমেলটি সেন্ড করতে পারেন। যেমন সাবজেক্ট লাইনে আপনি লিখে দেবেন রিকোয়েস্ট ফর রেকমেন্ডেশন লেটার ফর গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন, লাইক দিস। এইভাবে আপনি যখন একটি শর্ট একটি ইমেল, বডিতে দেখতে পাচ্ছেন খুবই শর্ট একটি ইমেল, কিন্তু এখানে একটা স্যাম্পল আকারে দেয়া আছে। আপনি জাস্ট এখানে এটা পড়ার মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে ইমেলটার স্ট্রাকচার কেমন হতে পারে। তারপরে আপনার সিভি অ্যাটাচ করে দিতে পারেন আপনার সেই ইমেলের সাথে, যেন তিনি সিভি পড়ে আপনার সম্পর্কে আরও বেশি ধারণা পেতে পারে। এছাড়া আরেকটি বিষয় হতে পারে, আপনি সরাসরি আপনার সেই প্রফেসর বা বসের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ফর এক্সাম্পল ব্যাচেলারের শুরুতেই আপনার যে রিসার্চ ইন্টারেস্ট সেটা প্রকাশ করতে সফল হন এবং কোনো প্রফেসরের সাথে বা শিক্ষকের সাথে আপনি একটি ভালো সম্পর্ক বজায় রাখেন। কেননা আপনার সম্পর্কে যে শিক্ষক খুব ভালো ধারণা রাখবে এবং আপনার সাথে পার্সোনালি কানেকশন থাকবে, তিনি কিন্তু নির্দ্বিধায় আপনার সম্পর্কে কিছু লিখতে পারবেন। তাই খুবই ভালো হয় যদি আপনি অনেক আগে থেকেই যোগাযোগ রক্ষা করেন এবং আপনার রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে তাদেরকে অবহিত করেন, এবং
যদি সম্ভব হয় তাহলে তাদের সাথে কিছু গবেষণাধর্মী কাজে যুক্ত হতে পারেন। এর মাধ্যমে কিন্তু আপনার রেকমেন্ডেশন লেটারের যে ধরন সেটা কিন্তু আরও বেশি পার্সোনালাইজড এবং ইমপ্রুভড ভার্সন পেতে পারবেন আপনার সেই প্রফেসরের কাছ থেকে। ফর এক্সাম্পল, ধরুন একজন ছাত্র তিনি ব্যাচেলরে পড়াশোনা করছেন এবং তিনি গবেষণায় খুবই আগ্রহী, হায়ার স্টাডির জন্য খুবই আগ্রহী। তো তিনি ফার্স্ট ইয়ার থেকেই খুব আগ্রহের সহিত দুজন প্রফেসরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন এবং তার গবেষণার যে ইচ্ছা সেটা তিনি বললেন। তারপরে কখনো সুযোগ হলে সেই প্রফেসর যখন কোনো রিসার্চ প্রজেক্ট পেল, তাহলে কিন্তু সে যখন ভাববে যে আমার একজন RA তথা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া প্রয়োজন, তাহলে কিন্তু আপনাকেই তিনি আগ্রহের সহিত নিতে চাবেন এবং এর মাধ্যমে কিন্তু তার সাথে খুব সুন্দর একটি সম্পর্ক তৈরি হলো আপনার, এবং সেটা হচ্ছে গবেষণা ভিত্তিক একটি সম্পর্ক, যেটি আপনার ফিউচারের রেকমেন্ডেশন লেটার হায়ার স্টাডির জন্য যে আপনার প্রয়োজন হবে সেটি পেতেও কোনো বেগ পেতে হবে না ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রেকমেন্ডেশন লেটারগুলো সাধারণত ইমেইলে সেন্ড করতে হয় এবং সেটা একটা PDF আকারে হতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রেই দেখা যায় যে রেকমেন্ডেশন লেটারগুলো অনলাইন পোর্টালের মাধ্যমে সেন্ড করতে হয়। ফর এক্সাম্পল, আমি যখন আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, তখন কিন্তু রেকমেন্ডেশন লেটারগুলো অনলাইন পোর্টালের মাধ্যমে সাবমিট করা হয়েছে আমার রেকমেন্ডারের মাধ্যমে। তথা আমি তাকে অনুরোধ করেছি এবং জানিয়েছি ইন ডিটেলসে যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি এবং তাদের কাছ থেকে আপনার ইমেইলে একটা ইমেল আসতে পারে এবং সেই ইমেইলে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আমার সম্পর্কে বিভিন্ন তথ্য যুক্ত করে একটা রেকমেন্ডেশন লেটার তিনি সাবমিট করতে পারবেন। তো আপনি যখন সব কিছু কনফার্ম করলেন যে তিনি রাজি আছেন রেকমেন্ডেশন লেটার দেওয়ার জন্য, তারপরেই কিন্তু আপনি তার যে একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস সেটা আপনার সাবমিশন পোর্টালে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন কিন্তু সাবমিট করতে পারবেন এবং তারপর তার কাছে কিন্তু ইমেল চলে যাবে। উদাহরণস্বরূপ যদি বলতে চাই, রেকমেন্ডেশন লেটার যে অনলাইন পোর্টালের মাধ্যমে সাবমিট করতে হয় সেটি কিন্তু আমেরিকার প্রায় সব ইউনিভার্সিটি গ্র্যাড স্কুলগুলো তাদের যে রেকমেন্ডেশন লেটার লাগবে তার অ্যাপ্লিক্যান্টসের জন্য, সেগুলো কিন্তু তারা অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রহণ করে থাকেন। এছাড়া জার্মান অ্যাপ্লাইড ইউনিভার্সিটিগুলো ইউনি অ্যাপ্লাই নামক একটা পোর্টালের মাধ্যমে রেকমেন্ডেশন লেটার নিয়ে থাকেন। ডাচ ইউনিভার্সিটিগুলোর সাধারণত স্টাডি লিঙ্ক পোর্টাল থাকে, সেগুলোর মাধ্যমে রেকমেন্ডেশন লেটার তারা গ্রহণ করে থাকেন। আবার আমি যখন জাপানে নেক্সট স্কলারশিপের জন্য ইউনিভার্সিটি রেকমেন্ডেড ভার্সনে অ্যাপ্লাই করি, তখন কিন্তু রেকমেন্ডেশন লেটারগুলো PDF আকারে তৈরি করে সাবমিট করেছি আমি নিজেই। তথা আমি একটা রেকমেন্ডেশন লেটার ড্রাফট রেডি করেছি, আমি আমার প্রফেসরকে দিয়েছি, তিনি সেটা রিভিউ করেছেন এবং অ্যাপ্রুভ করেছেন। তারপরে আমি সেটা PDF আকারে তার থেকে সিগনেচার নিয়ে দেন আমি সাবমিট করেছি যখন আমি অ্যাপ্লাই করেছি। সো এটা কিন্তু আপনাকে জানতে হবে আসলে কোন ওয়েতে আপনি আপনার রেকমেন্ডেশন লেটার সাবমিট করতে যাচ্ছেন, আপনি যে ইউনিভার্সিটিতে হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তবে রেকমেন্ডেশন লেটার পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার এড়িয়ে চলা উচিত এবং সেটা যেন না ঘটে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। যেমন আপনি আপনার প্রফেসরকে না বলেই তার ইমেল অ্যাড্রেস আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে যুক্ত করে দিলেন এবং অ্যাপ্লিকেশন প্যাকেজ সাবমিট করে দিলেন, এটি মারাত্মক একটি ভুল। এছাড়া ডেডলাইনের আগে ফলো আপ না করা, তথা আপনার ডেডলাইন হচ্ছে আর 1 সপ্তাহ, তার আগে যদি আপনি তার কাছে না যান এবং বিষয়টি তাকে না জানান, তাহলে কিন্তু সেটা একটা গুড অ্যাপ্রোচ হবে না। যেমন ধরুন আপনি যদি গিয়ে বলেন যে আমার কালকে ডেডলাইন, আজকেই সাবমিট করতে হবে, এটা কিন্তু আসলে একটা প্র্যাকটিক্যাল ওয়ে না। আরেকটা গুড অ্যাপ্রোচ হতে পারে, আপনার কোনো প্রফেসর যদি রেকমেন্ডেশন লেটার দিতে রাজি হয় এবং আপনার হাতে যদি কয়েক সপ্তাহ সময় থাকে, তাহলে কিন্তু আপনি কিছু ফলো আপ ইমেইলও তাকে করতে পারেন। আর অবশ্যই তাকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না, কেননা রেকমেন্ডেশন লেটার পাওয়া খুবই ভাগ্যের বিষয় এবং সেটা যদি অনেক কাছের কোনো প্রফেসর হয় যার সাথে সত্যি আপনি কাজ করেছেন, সেটা কিন্তু আসলে খুবই একটা ভাগ্যের বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম
আপনি কিভাবে রেকমেন্ডেশন লেটার পেতে পারেন আপনার প্রফেসরের মাধ্যমে এবং কি অ্যাপ্রোচে তার কাছে আপনি রেকমেন্ডেশন লেটার চাইবেন, অনলাইন পোর্টালে রেকমেন্ডেশন লেটার সাবমিটের জন্য আপনার কি করণীয় এবং কোন কোন বিষয়গুলো আপনার এড়িয়ে চলা উচিত রেকমেন্ডেশন লেটার পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।